আমি ঢাকা নয়ের স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী 1% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই 1% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় 200-র মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা দৈবচয়নের মাধ্যমে 10 জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে 8 জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন। 2 জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই 2 জন ঢাকা নয়ের ভোটার ছিলেন না। ওনারা জানতেন না ওনারা ঢাকা নয়ের ভোটার। একজনের বাসা খিলগা যেহেতু ঢাকা 9 আর 11 দুইটাই পড়ে, উনি জানতেন যে উনি ঢাকা নয়ের ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা নয়ের ভোটার না। উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন, ওনার ভোটার নাম্বারটা পান নাই, এনআইডি যেটা ছিল উনি জানতেন উনি ঢাকা নয়ের ভোটার, সেভাবে তিনি স্বাক্ষর করেছেন। আরেকজন যার ব্যতিক্রমে এসেছে, তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির, সেই এনআইডির ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা নয়ের ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা নয়ের ভোটার না, সেটাও তার জানার কোনো উপায় ছিল না। তো যেই 2 জনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা নয়ের ভোটার না, এই 2 জনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা নয়ের ভোটার না। ওনারা জানতেন যে ওনারা ঢাকা নয়ের ভোটার, সেই অনুযায়ী ওনারা স্বাক্ষর দিয়েছেন এবং নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার কত। মাঠে আছি, আমাদের যেই যাত্রা, আমাদের যে লড়াই, স্বচ্ছতা জবাবদিহিতার রাজনীতির লড়াই, এটা জারি থাকবে। আমরা মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, আমরা উভয়টাই যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব যে ছোট বড় সকল দলের প্রতি সমান সুযোগ যাতে হয়, হ্যাঁ, সেই সুযোগ যাতে দেয়। প্রশাসন যাতে কোথাও কোনো পক্ষপাতিত্ব না হয়। বিগত দিন আমাদের দেশে প্রশাসনিক কর্মকর্তাদের কারণে নির্বাচন সুষ্ঠুভাবে হয় নাই। আমরা 2026-এ এসে এইটা আমরা প্রত্যাশা করি না। আমাদের প্রত্যাশা হলো সকল দল যারা আজকে বৈধ মনোনীত হয়েছেন তারা যাতে নির্বাচনে সকল সুযোগ যাতে তারা সমান পায়, এটা প্রত্যাশা করি। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং যুগ্ম মহাসচিব। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ঢাকা 11 আসনে আমি প্রার্থিতা করছি। আমাদের প্রতীক হাতপাখা, আমরা সকলেই জানি। আজকে এখানে যে বাছাই পর্ব ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা 11 প্রার্থী হিসাবে আমার প্রার্থিতা বৈধতা ঘোষণা করেছে। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি। আমরা আশা করছি যে আগামী দিনে একটি সুন্দর উৎসবমুখ নির্বাচন হবে। সেই নির্বাচনে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে দেশবাসী আশা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মার্কা হাতপাখা প্রতীকে আপনারা সমর্থন দিবেন, সেই প্রত্যাশা সকলের কাছে রয়েছে। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দদের, যারা আমাকে নমিনেশন দিয়েছে। আজকে যাচাই বাছাই ছিল ঢাকা 11 আসনের, আর যাচাই বাছাই আনতে আমার বৈধ ঘোষিত হয়েছে। শুকরিয়া জানাই। ইনশাল্লাহ আপনাদের যারা মিডিয়ার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আমার নির্বাচনী এলাকায় আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। সঠিক জিনিসটার তথ্যটা আমাদের সামনে তুলে ধরবেন, যেটাই হোক বাস্তব যে অবস্থাটা সেটা তুলে ধরবেন। আমাদের মধ্যে ভুল থাকলে তুলে ধরবেন, আমরা সংশোধন করে ঢাকা 11 আসনের জনগণকে নিয়ে মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটি কল্যাণ এলাকা আমি তৈরি করতে চাই। আলহামদুলিল্লাহ, আমি সাইফুল আলম খান মিলন, জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা 12 আসনে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমার মনোনয়নপত্র বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ঢাকা 12 আসন খুবই ইম্পর্টেন্ট একটি আসন। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি, এবং আপনারা জানেন যে আমাদের কারওয়ান বাজারে, মহাখালী বাস স্ট্যান্ড সহ বিভিন্ন শিল্পাঞ্চলে এখানে চিহ্নিত একজন ব্যক্তি এখানে চাঁদাবাজি করছে। কাজে আমাদের ঘোষণা, আমি আগেও বলেছি, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স এবং চাঁদাবাজিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। সামনে 12 তারিখের নির্বাচন,
এই নির্বাচন এক সুষ্ঠু হোক, সুন্দর হোক এই কামনা করছি। কিন্তু আমরা সর্বাঙ্গে খুব ভালো খবর পাচ্ছি না। কিছুদিন আগে হাদির হত্যাকাণ্ড হয়ে গেল প্রকাশ্য দিবালোকে। আজ পর্যন্ত হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয়নি। তার থেকে বোঝা যাচ্ছে যে দেশে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র আছে এবং অবৈধ অস্ত্রধারীরাও ময়দানে আছে। কাজে অনতিবিলম্বে তাদেরকে আপনার আইনের আওতায় আনা উচিত, অবৈধ অস্ত্র উদ্ধার করা উচিত, যাতে করে দেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে পারে। এবং আমরা মনে করি আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে বেশ কিছু অভিযোগ এসেছে যে রিটার্নিং অফিসাররা এবং প্রশাসন নিরপেক্ষ থাকছে না কোনো জায়গায়। কাজে প্রশাসন যদি তাদের নিরপেক্ষ হারিয়ে ফেলে তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার আশঙ্কা দেখা দেয়। কাজে আমি এই আহ্বান জানাচ্ছি যে সর্বাত্মকভাবে এবং কঠিনভাবেই প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। আর ঢাকা 12 আসনে আমি বেশ কিছুদিন যাবি কাজ করছি, ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, আমাদের ভাই বোনেরা যাচ্ছে, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, ব্যাপক সমর্থন পাচ্ছি। ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী যে আমরা এখান থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা 12 আসনের জাতীয় সংসদের যে মনোনয়নের ব্যাপারে যাচাই বাছাই হয়েছে, সেই যাচাই বাছাইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত এই আসনে আমি 12 আসনের প্রার্থী ছিলাম। আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের হলফনামাতে মুদ্রণজনিত একটা তথ্য বিভ্রাট ছিল, আমরা সেটা হলফনামার মধ্য দিয়ে সেই সেটাকে সঠিক করে দেওয়া হয়েছে। এবং এরপরে আমরা আমাদের কাছে ইতিমধ্যেই আমাদের নির্বাচনের প্রতীকী বরাদ্দের ব্যাপারে একটা চিঠিও আমাদেরকে দেওয়া হয়েছে। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, যারা দায়িত্বে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা আজকে সারা দেশে একটা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আমরা এখানে দেখছি, ইতিমধ্যেই আমি দেখছি যে আমাদের নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনের প্রার্থী তাদের নিরাপত্তার ঝুঁকিটা রয়ে গেছে, ভোটারদের নিরাপত্তার ঝুঁকি এবং ভোট কেন্দ্রের যে নিরাপত্তার ঝুঁকি সেটা কিন্তু এখনও পর্যন্ত সেটা কিন্তু আছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকে আমরা আগামী জাতীয় নির্বাচন এবং গণভোট, যার মধ্য দিয়ে বাংলাদেশ একটা ঐতিহাসিক গণতান্ত্রিক অভিযাত্রার পথে যাত্রা করবে, মানুষের এই উচ্ছ্বাস, মানুষের এই আনন্দকে ধরে রাখবার জন্য অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করবার জন্যে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করাটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এবং নির্বাচন কমিশনকে, রাজনৈতিক দল, ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি যৌথভাবে কাজ করতে হবে। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঢাকা 17 থেকে আমরা যে মনোনয়নপত্র দাখিল করেছিলাম, আজকে যাচাই বাছাইয়ের সময় ছিল, সেটা বৈধ বলে গৃহীত হয়েছে। আমরা ঠিক একইভাবে আশা করি ইনশাআল্লাহ ঢাকা 17 জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে এবং আগামী নির্বাচনের পরে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবেন। আজকের শুধু এটাই বলতে চাই, বাংলাদেশের যখনই সংকটে পড়েছে তখনই জিয়া পরিবার সামনে এসেছে, তখনই বিএনপির সামনে এসেছে এবং প্রত্যেকটি সংকটের দায়িত্ব পালন করে উত্তরণ ঘটিয়েছে। তা আজকেও ঠিক তেমনিভাবে আমরা আশা করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে যেমনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া যেমনি এই দেশে গণতন্ত্র পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছিলেন, আজকেও দীর্ঘ 17 বছর মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, যে স্বৈরাচার পাথরের মতো মানুষের বুকে চেপে বসে আছিল,
আজকে সেই স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু গণতন্ত্র আমরা ফিরে পাই নাই। তাই আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াবে। এবং বাংলাদেশে আজকে যত সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা সহ আজকে বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান কল্পে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার সেটাকে সুযোগ্যভাবে সেই দায়িত্ব পালন করবে। আমরা দেশবাসীর কাছে দোয়াও চাই এবং ভোটও চাই, এই দুটাই চাই। দেশবাসীর কাছে আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, তারেক রহমানের জন্য দোয়া চাই, এবং এই দেশটাকে গণতন্ত্রে ফিরে আনার জন্য আমরা ধানের শীষে ভোট চাই। মনোনয়নপত্র বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে, এই জন্য এর সঙ্গে সঙ্গে জাতির কাছে আমি আশা করব যে আগামীতে আমাদের যে ইলেকশনটা হবে, এই ইলেকশনটা অনেক রক্তের বিনিময়ে, অনেক আশা জাতির, এবং এই ইলেকশনের সঙ্গে জাতির অনেক আবেগ জড়িত। স্বাধীনতা উত্তর ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই ইলেকশনের পরিবেশ। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান রাখব যে লেভেল প্লেয়িং ফিল্ড যেটা, এইটার জন্য আমাদের সাংবাদিক সমাজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা এই দেশে ভবিষ্যতে, আপনারা দেখেছেন যে আমি যখন মনোনয়নপত্র জমা দিতে এসেছিলাম, একজন শহীদ ভাইয়ের মা আমার সঙ্গে ছিল। সেই মায়ের একটাই আকুতি ছিল, আপনাদের কাছে, আমার কাছে, সকলের কাছেই, যে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো সন্তানের বুকে যেন গুলি না করে। আমরা এখানে যারা আছি, কর্মরত আছি এবং যারা দেখছি, অধিকাংশই আমরা সন্তানের বাবা হয়েছি। যে কারো সন্তান হোক, তার সন্তান যেন আর এভাবে হারিয়ে না যায়, সেটা আমরা আশা রাখব। এবং আগামী ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমি যেটা বলেছি, আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কারণ আমরা দেখেছি ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, একটা কথা আছে। একইভাবে দীর্ঘ 15-20 বছর ধরে আমাদের রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার কিছু তৈলবাজ এবং প্রশাসনিক কিছু লোক তৈরি করেছে, যারা এদেশের সুন্দর পরিবেশকে ধ্বংস করার অলরেডি পায়তারা করছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপির নমিনেশন বৈধ হয়, ফ্যাসিস্ট আমলের কেসের বিনিময়ে নমিনেশন অবৈধ বলে ঘোষণা হচ্ছে। সুতরাং এই ফ্যাসিস্ট আমলের যে একটা কারখানায় যে তৈরি করা, যে ফ্যাসিস্ট যারা তৈরি করে সরকারের মধ্যে থেকে, তারা নতুন করে আবার উজ্জীবনা নিয়ে সামনে কাজ করার স্বপ্ন দেখছে। আমরা অবজার্ভ করছি ইয়ং জেনারেশন, তাদেরকে ক্ষমা করে তাদেরকে ভালো হওয়ার জন্যে জাতি সময় দিয়েছে। যদি তারা ভালো না হয়, আগামীতে তারা এমন শাস্তির আওতায় আসবে, তাদের দেখে নতুন করে শিক্ষা নেবে। আর আমরা যদি পাস করি, আমি কথা দিচ্ছি, এই ফ্যাসিস্ট তৈরির কারখানা পুরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। আমরা সরকারি ট্যাক্সের টাকার বিনিময়ে, জনগণের টাকার বিনিময়ে নতুন করে সরকারের চেয়ারে বসে কোনো ফ্যাসিস্ট হতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য সকলকে সজাগ থাকতে হবে। এবং আগামীতে অন্য কোনো দলের পক্ষে যদি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার পায়তারা করা হয়, আমরা আশা করব আপনারা সাংবাদিকরা পজিটিভ নিউজ করবেন, সবসময় পজিটিভটাকে জেনারেশনের সামনে এগিয়ে নিয়ে আসেন। আপনারা নিয়ে আসেন যে একজনের আয় 3 কোটি টাকা, কিন্তু 3 কোটি টাকা কিভাবে আসলো, ট্যাক্স জমা দিল, সেই পজিটিভটা আপনারা তুলে নিয়ে আসেন না, তারা ইনকাম বৈধ কিনা। অথচ একজনের আয় হওয়ার কথা ছিল 10 কোটি টাকা, সে দেখায় 1 কোটি টাকা। সে যে সরকারকে ফাঁকি দিচ্ছে কিনা, সাংবাদিক ভাইরা এটা তুলে নিয়ে আসা দরকার ছিল। আপনারা সেটা তুলে নিয়ে আসবেন আমরা আশা করি। একজন ক্যান্ডিডেটের কি পজিটিভ দিক আছে, তার পেশা কি আছে, তার ইনকাম সোর্স কি আছে, সে জনগণের জন্য কি করে, সে যদি 10 কোটি টাকার গাড়ি চড়ে
তাহলে তার 1 কোটি টাকার ইনকামে কিভাবে সে 10 কোটি টাকার গাড়ি তোলে, এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা আগামীতে একটি স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই। নোংরা পলিটিক্স যেমন দেখতে চাই না, নোংরা কোনো সরকারি অফিস দেখতে চাই না, নোংরা কোনো পরিবেশ আমরা দেখতে চাই না। আগামীর জেনারেশনের জন্য আমরা একটা সুন্দর বৈষম্যহীন সুশৃঙ্খল বাংলাদেশ গড়ব, যেখানে সকলে তার মর্যাদার অধিকার নিয়ে বসবাস করবে এবং প্রত্যেকেই একটি মানসম্মত জীবনযাপন করবে ইনশাআল্লাহ। আমি জোটের প্রার্থী অবশ্যই কী হবে তবে আমি জানি না, আমি অ্যাপিল তো নিশ্চয়ই করবো এবং আমি এটা বিশ্বাস করি যে এই অ্যাপিলে আমি জিততে পারবো। তারপরে আমরা তো আর জোটের প্রার্থী হিসেবে নমিনেশন পেপার দিই না, আমরা দিয়েছি দলের পক্ষ থেকে। তখন আমি চিন্তা করব ব্যাপারটাকে কি করা যায়। আমার দলের লোক যেমন আমাকে চায়, আমি মনে করি এই জায়গা থেকেও সেরকম রিয়াকশান আমি পেয়েছি। আমি যেখানে ঘোষিত হয়েছি দেখলাম যে সেখানে বিএনপির আরেকজন প্রার্থী দিয়েছে এবং তাকে চিঠি দেওয়া হয়েছে। আমি কোনো কনফিউশন হয় যদি এখানে তাদের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়, আমি এখানেও একটা জমা দিয়েছি। কিন্তু মজার ব্যাপার হলো এখানেও ব্যাপক মানুষ আমাকে বলছে আপনি এই জায়গায় করেন যেহেতু ওখানে করতে পারছেন না। অপশন দুটোই, আমি দুটোতেও করতে পারি, এরকম তো নয় যে আমি দুটোই করতে পারবো না। আমি দুটোই রেখেছি, তারপরে কি হয় সেটা দেখব। কোনো অধৈর্য হচ্ছি না, কারণ আমি কোনো সরাসরি অভিযোগ করছি না, কিন্তু আবেদন করছি নির্বাচন প্রভাবিত হয়, নির্বাচনের স্যাংটিটি বিঘ্নিত হতে পারে, তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে, এরকম কোনো কাজ থেকে আমাদের সবার বিরত থাকা উচিত।